আগের দিন ফেরদৌসী শাহনামা থেকে সোহরাব এবং রুস্তমের কাহিনী বলেছিলাম। আমার বারবার মনে হয়েছে শাহনামার মতো একটা মহাকাব্য যিনি সৃষ্টি করেছেন ফেরদৌসী, তার জীবন কাহিনীটাও কিন্তু সারা পৃথিবীতে চর্চিত। অনেকে জানেনও সেসব কাহিনী। আর এটা তো মানতে হবে যে আমাদের এই ভারতবর্ষের যার সম্বন্ধে জঘন্য সমস্ত মন্তব্য করা হয়, এবং তিনি জঘন্য বটে ইন আ সেন্স, তিনি হচ্ছেন সুলতান মাহমুদ। মানে পাওয়ারকে কিভাবে ইউজ করতে হয়। ভারতবর্ষ কতবার লুণ্ঠন করেছেন, যাকে বলে মন্দির মন্দির সমস্ত লুণ্ঠন করেছেন। তিনি অন্যদিকে এমন কতগুলো গুণী মানুষকে তার রাজসভায় বসাতে পেরেছেন, এবং তারাও গেছেন সেখানে। কি হয় যে প্রচণ্ড বুদ্ধিমান এবং পড়াশোনা করা লোক, তখনকার দিনে যেটা হতো, রাজারা তাদের প্রচুর পরিমাণ দান ধ্যান করতেন এই কারণে, যেমন তাতে দুপক্ষেরই লাভ ছিল। অর্থাৎ যিনি যাচ্ছেন মহাপণ্ডিত, তিনি যেমন রাজার বৃত্তি লাভ করছেন, সোনাদানা লাভ করছেন, যেমন মানে স্বয়ং কালিদাস পর্যন্ত কত বলেছিলেন এই কথা যে রাজার কাছে চেয়ে নিতেন। বলেছেন না, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, কি চেয়ে নিতেম? উজ্জয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বাড়ি। মহাকবির মনে তো এও একটা থাকে, এও একটা বাসনা থাকে যে রাজা আমাকে দিয়েছেন, এটা মানে আমার কবিত্বের স্বীকৃতি হিসেবে। এবং রাজা যদি সমাদর করেন তাহলে সেক্ষেত্রে তার পরিচিতি বাড়ে, এটা তার জায়গা। আবার অন্যদিকে কালিদাসের মতো কবি যদি বিক্রমাদিত্যের দরবারে থাকেন, তাহলে তারও পরিচিতি শুধু নয়, তার সম্মানটা তৈরি হয় সমাজে। সুলতান মাহমুদ তার দরবারে কম গুণী মানুষ ছিলেন না, অনেক অনেক ছিলেন। সবচেয়ে বড় যেমন ফেরদৌসী একজন, তার কাছে যেতে গিয়েও শেষ পর্যন্ত তার সভাকবির জায়গাটা পেলেন না। এটা চরম প্রবঞ্চনা হয়েছে তার সঙ্গে। সেটাই ফেরদৌসীর জীবন, সেটাই বলতে চাইছিলাম। কিন্তু বলতে বলতে মনে হলো সুলতান মাহমুদ তিনিও তো একটা লোক যিনি ওই রকম গুণীদের সমাদর করেছেন, কিন্তু সমাদর যে করেছেন সেই সমাদরের মধ্যেও তার অত্যাচার ছিল। সেটা সবচেয়ে বোঝা যাবে বিখ্যাত যে আল বিরুনি। এই আল বিরুনির কথা তো আমরা জানি, যিনি তারিখ ই হিন্দ বলে একখানা বই লিখেছেন ভারতবর্ষের ওপরে। এখন সেই আল বিরুনি, যার নাম ইতিহাস যারাই পড়েছে তারাই জানে যে আল বিরুনির কাছ থেকে প্রচুর পরিমাণ ইতিহাসের উপাদান পাওয়া যায় আমাদের ভারতবর্ষের। এবং লোকটা এত বড় জ্ঞানী মানুষ ছিলেন, যিনি অ্যালজেব্রা জানতেন, পাটিগণিত জানতেন, জিওমেট্রি জানতেন, অ্যাস্ট্রোনমি জানতেন, এবং অ্যাস্ট্রোলজিও খানিকটা। মানে অ্যাস্ট্রোনমি তার মতো জানা লোক খুব, কিন্তু সেকালে খুব কম ছিল। মাহমুদ গজনীর লোক, কিন্তু হলে কি হবে, ফেরদৌসী তো সেই তখনকার দিনে তো পারস্য সাম্রাজ্য, যেখানে পার্সিয়ান ভাষা চলত। এবং ফেরদৌসী নিজে লিখেছেন যে আমি পার্সিয়ান ভাষাতেই আমি আমার এই মহাকাব্য লিখছি। কিন্তু আরবি শব্দ কিছু এসে গেছে তার মধ্যে, সেটা দেশের গুণে এসে গেছে। যেমন ধরুন তিনি থাকতেন তুষে। আমি এই জায়গাতে দুটো লোকের নাম তো না বলে পারবো না। একটা হলো মাহমুদের সম্বন্ধে আল বিরুনি, তার কথা একটু বলতেই হবে। আবার কি নাম ট্রিটমেন্ট তিনি পেতেন মাহমুদের কাছে, কি ধরনের ট্রিটমেন্ট, সেটা তো একটা মানে গল্প হয়ে গেছে। যেটা আরুদি বলে একজন নিজামি, তিনি সেই গল্প লিখেছেন 12th সেঞ্চুরিতে।
ব্রাউন ইতিহাস রচনা করেছেন লিটারারি হিস্ট্রি অফ পার্সিয়া। অন্যদিকে আরেকজন মানুষ যিনি ফেরদৌসী যেখানে থাকতেন সেইখানেই জন্মেছিলেন এবং সেইখানেই মারা যান, তার নাম তো খুব কম নয়, আল গজালি। আল গজালি, আমি তার কথাও একটু বলতে হবে। আলটিমেটলি বিগ ব্যাং থিওরির মতো একটা ওয়েব সিরিজে আল গজালির উল্লেখ হয়েছে, কিন্তু এটাও ভাববেন, যারা একটুখানি খেয়াল রাখবেন তারে শুনেছেন শুধুমাত্র, কিন্তু আল গজালি যে কত বড় পণ্ডিত মানুষ, কত বড় ফিলসফার, সেটাও তো একটু জানতে হবে। আমি ফিলসফির কথা বলতে যাব না, কিন্তু আল গজালির কথা তো বলবো। দেখুন, মহাকাব্যিক একটা রাজ প্রশস্তি করতে গিয়েছিলেন ফেরদৌসী। ফেরদৌসীর উপরে সেই রকমই ভাবনা ছিল যে তিনি শাহনামা লিখবেন, সেখানে সুলতান মাহমুদের নামও আসবে। এই জন্যেই কিন্তু ফেরদৌসীর সঙ্গে তার এত পরিচয়, এত ভাবনা এবং এত তোষামোদ রাজার দিক থেকে। কিন্তু ফেরদৌসী লেখার পর তিনি যে বঞ্চনার শিকার হয়েছেন সেটা দেখার মতো। ফেরদৌসীর জন্ম 940 খ্রিস্টাব্দে, এবং এটা জানবেন যে ফেরদৌসী যিনি শাহনামা লিখেছেন, এটা কিন্তু তার আসল নাম নয়। এটাকে বলে ওই পার্সিয়ান ভাষায় এটাকে বলে তাখাল্লুস। তাখাল্লুস মানে আমরা যাকে বলি ছদ্মনামে লিখছেন, তা এটা ওদের খুব বেশি পরিমাণ ছিল, বেশি পরিমাণ চালু ছিল যে তোমার তাখাল্লুস কি, মানে তোমার আসল নাম কি। তো অনেকেই ওই তাখাল্লুস একটা তার ছিল, তাকলুসও বলে অনেক সময়। এখন এই ফেরদৌসীর নাম, আসল নাম হচ্ছে আবুল কাসিম হোসেন বিন আলী তুসি। তুসি মানে যিনি তুষে থাকেন। তুষ হলো এমন একটা জায়গা যেটা খোরাসান অঞ্চল, তখন এগুলো সব পার্সিয়ান এম্পায়ারের মধ্যে ছিল, এবং আলটিমেটলি সেটা প্রায় পার্সিয়ান যে চিহ্নটা সেটা ধ্বংস করেন সুলতান মাহমুদ, সে কথায় পরে আসছি। তো এই যে ইরানের, আসলে ইরানের পূর্বোত্তর দিক যেটা, সেখানকার একটা ভূমিখণ্ড হলো খোরাসান, যার নাম অনেকেই শুনেছে। খোরাসান এখন আফগানিস্তানের কাছাকাছি জায়গায়, তবে তখন এটা ইরানের মধ্যেই ছিল। এই যে খোরাসান, এটা কিন্তু বহু বড় বড় মানুষের জন্ম এই খোরাসানে হয়েছে। মানে খোরাসানের পরেই ওদিকে যাবে মানে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই সব জায়গাগুলো আসবে, যেটা একটু ওপর দিকে আস্তে আস্তে গিয়ে কাজাকিস্তানে ওপর দিকে রাশিয়া। যাই হোক, এই যে জায়গাগুলো, এটা একটা সময় টার্করা মানে তুর্কিরা দখল করে নিয়েছিল। আর ইনি কিন্তু কোনো তুর্কিও নন, কিছুই নন, যিনি সুলতান মাহমুদ, তার কথায় পরে আসছি। এই তুস আর তার একটা কাছাকাছি জায়গা, তুস একটা খুব সম্ভ্রান্ত শহর, এবং তার কাছাকাছি আরও একটা সম্ভ্রান্ত শহর খুব কাছাকাছি তুসের। এটা হচ্ছে, তার নামখানা শুনলে আমার শুধু ভারতবর্ষের কথা মনে পড়ে, নাম হচ্ছে নিশাপুর। নিশাপুর, জানি না এটা মানে বিদিশার নিশা কিনা বলতে পারবো না, কিন্তু ওরা কখনো কখনো উচ্চারণ নিশাপুর বলে, কিন্তু আপনি ম্যাপ ট্যাপে নিশাপুর দেখতে পাবেন। জরথুস্রা যাকে আমরা বলি, জরোআস্টার যাকে ইংরেজিতে বলি, অর্থাৎ জরথুস্ট্রীয় যে ধর্ম আর কি, প্রথম দিকে তো সেটাই পারস্য সাম্রাজ্যের ছিল, অর্থাৎ যেখানে জেন্দাবেস্তা লেখা হয়েছে, এই যে অঞ্চলটা, এর সঙ্গে একেবারে তুষ থেকে আরম্ভ করে আস্তে আস্তে সিন্ধু সভ্যতার একটা বড় সিল্ক রুট সেখানে ছিল, যেখানে একটা বাণিজ্যস্থল ছিল। আমি বেশি কথা বলে ফেলছি, কিন্তু এই তুষ খুব ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ খোরাসানের রাজধানী এখন যদি মাসাদ কিংবা মেসেদ, তার থেকে জাস্ট 12 মাইল দূরে গেলেই তুষ, এবং সেখানে ফাজ নামে একটা গ্রাম আছে, সেইখানে ফেরদৌসীর জন্ম হয়। কিন্তু তুষ এমন একটা নগর প্রতিম জায়গা যেখানে ইরানি একজন জোদ্দারের ঘরে ফেরদৌসীর জন্ম হয়, এবং উত্তরাধিকার সূত্রে তিনি কিন্তু জোদ্দারি পান খানিকটা, তার অর্থ সংস্থান মোটামুটি ভালোই ছিল। কিন্তু এই অর্থ সম্পত্তির মধ্যে তো ফেরদৌসী থাকতে পারেন না,
যিনি মহাকাব্য লিখবেন ভবিষ্যতে, শাহনামার মতো কাব্য লিখবেন, তার এমনই একটা মহাকাব্যিক কবি হৃদয় যেখানে তিনি সমাহিত ছিলেন, যা কখনোই অল্পে সন্তুষ্ট হয় না। তিনি সবসময় চান যে কোনো বিশাল মানুষ তার কাব্যের এই প্রতিভা গ্রহণ করবে, যে ভাবনা কিন্তু তৎকালীন দিনের প্রত্যেক মহাকবির মধ্যেই ছিল। তা না হলে কালিদাসের সঙ্গে বিক্রমাদিত্যরও সম্পর্ক হয় না, বিক্রমাদিত্যর নবরত্ন সভা হয় না, যেখানে কালিদাস ছাড়াও বরাহ মিহিরের মতো লোক ছিলেন, কিংবা অমর সিংহের মতো যিনি কোষ রচনা করেছেন সেসব তাঁদের নাম থাকতো না। এই যে কালিদাসের মতো স্বাভাবিকভাবে তারও একটা অ্যাপ্রিসিয়েশনের, একটা গ্রেট অ্যাপ্রিসিয়েশন কোথা থেকে পান, এই ভাবনা এই সহৃদয়ের অপেক্ষা থাকে। এবং এটা, এই অন্বেষণটা দুতরফ থেকেই এমন এক সারস্বত তত্ত্ব, যেটা কবি এবং সহৃদয়ের পারস্পরিক অপেক্ষার বললে অনুচিত হবে না। এবং সুলতান মাহমুদ তো অবধারিতভাবে তিনি নিজে লেখাপড়া কম জানতেন না, এবং নিজের মধ্যে সামান্য নয় কবিত্বও তার ছিল। সেটা কখনো বলবার সুযোগ হবে কিনা আমি জানি না। এই যে সুলতান তার কাছে শেষ পর্যন্ত ফেরদৌসী যেতে পারেননি, সে কথা আমার মনে হয় আজকে আমার তার জন্মস্থানের কথা বলতে এবং আলবেরুনির কথা বলতে গেলে আমার একটু বলতেই হবে, কারণ এই ভনিতাটা না করলে আমরা মাহমুদকেও চিনব না, আমরা ফিরদৌসিকেও চিনতে পারবো না। মানে ইরান দেশের যে রাজত্বকাল চলেছে, ইরানের যে পার্সিয়ান এম্পায়ার, সেটা প্রায় 5টা শাখায় বিভক্ত ছিল, এবং এক একটা রাজবংশ তাদের নিজস্ব সব মহিমা ছিল। এদের মধ্যে 562 খ্রিস্টাব্দে আফগানিস্তানের যে গজনা, এটা তখন পার্সিয়ান এম্পায়ারের মধ্যে, এই গজনাতে একটা ছোট্ট রাজ্যের প্রতিষ্ঠা করেন, ছোট্ট রাজ্য প্রতিষ্ঠা করেন আলিপ তেগিন নামে একজন। তিনি ভাগ্যের অন্বেষণে বেরিয়েছিলেন। তিনি টার্ক অর্থাৎ তুর্কি, একদম পিওর ইরানিয়ান নন, টার্ক। আর টার্ক বলতে এখনকার টার্কি ভাববেন না, কিন্তু টার্ক বলতে তখন বোঝাতো কিন্তু বরঞ্চ এই আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এই সব জায়গা, হ্যাঁ, কাজাকিস্তান, এই অঞ্চলে তুর্কমেনিস্তান নামটা দেখুন, তুর্কমেনিস্তান। তুর্ক মানে কিন্তু ক্রুয়েলটি একদিকে, আর একদিকে বিউটি হিসেবেও চিহ্নিত হয়েছে। সেটা তো হাফিজের কবিতা, যাই হচ্ছে এর মধ্যে যাচ্ছি না, বলতে গেলে আবার আরেক জায়গায় চলে যাব। যাই হোক, 962 খ্রিস্টাব্দ, সেখানে আলিপ তেগিন নামে একজন তুর্কি, তিনি কিন্তু রাজবংশের একটা ধারার মধ্যে আছেন। তিনি মূলত ছিলেন, আগে যে ইরানের কথা বললাম সেই রাজবংশেরই একটি শাখা, তার নাম ইংরেজিতে বলে সামানিড রাজবংশ। আমরা বলি সামানি, দন্ত সয়াকার ময়াকার দন্তন্নয় দীর্ঘই, সামানি রাজবংশ। সেই রাজবংশের একজন গোলাম কিন্তু এই আলিপ তেগিন। এখন রাজার সঙ্গে থাকতে থাকতে গোলামেরও কিন্তু ক্ষমতা বেড়ে যায়, এবং এটা এতটাই কখনো কখনো বাড়ে যে তারা রাজার মৃত্যুর পরে রাজ্য দখল করে। তা না হলে আমাদের দেশের এই বেঙ্গলের হিস্ট্রিতে দাস রাজাদের রাজত্ব একটা বিশাল সময়, কিন্তু মানে মুঘল আমলের আগে এই বিশেষ করে রুকনুদ্দিন বারবক শাহের মতো ওরকম আল ফাজিল, ওরকম জ্ঞানী, ফাজিল মানে কিন্তু জ্ঞানী। আপনারা ভাবেন যে ফাজিল মানে ফাজলামি করছে, কথাটা ওখান থেকেই এসছে বটে, এবং ফাজিল যে সে একটু জ্ঞানী দেখায় এই বটে, কিন্তু আসলে ফাজিল মানে কিন্তু মহাজ্ঞানী মানুষ, আল ফাজিল। রুকনুদ্দিন বারবক শাহ তাই নাম ছিল, এই বেঙ্গলের লোক তিনি। প্রচুর হিন্দু ওনার সভায় মানে মন্ত্রী ছিলেন, যেটাকে ফলো করেন পরে হোসেন শাহ। যাই হোক, তার বংশের পরেই কিন্তু দাস বংশ এখানে চলেছে।
যেখানে দেখবেন বলবান, ইলতুৎমিশ এই সমস্ত রাজারা কিন্তু প্রায় দাস বংশের মধ্যে পড়েন। হ্যাঁ, তাহলে এই যে জায়গাগুলো, তাহলে দাসের ক্ষমতা কিন্তু কম হয় না। অর্থাৎ কিনা এই আলেপ তেগিন তিনি কিন্তু মূলত টার্ক, কিন্তু তিনি ছিলেন একজন গোলাম, ইরানি এক রাজবংশের, সামানিড রাজবংশের একজন গোলাম। তিনি এই সামানিড রাজবংশের থেকে, মানে রাজার কৃতদাস বলবো আমি, 977 খ্রিস্টাব্দে তিনি এই গজনিতে তার রাজ্য প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি কি করলেন, তিনি তারই একটা কৃতদাস, তার সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে দিলেন। তার নাম হচ্ছে সাবাক্তেগিন। সাবাক্তেগিন, আমি উচ্চারণ হয়তো ভালো করছি না, কিন্তু তৎসত্ত্বেও এই মিনিমামটুকু যেটুকু করছি সেইটুকুই বুঝুন। সাবাক্তেগিন। তারপরে তিনি গজনির সিংহাসনে বসলেন এবং এই গোলাম যে সাবেক্তেগিন, তার ছেলেই হলেন গজনির বিখ্যাত সুলতান, সুলতান মাহমুদ। তার নামও বিশাল, আমি সেটা বলছি না। কীরকম মাহমুদ, তার সম্বন্ধে যিনি সবচেয়ে বড় রিসার্চ করেছেন সেই কালের দিনে, মানে বেশ পুরনো তার লেখা, কেমব্রিজ থেকে বেরিয়েছে, আমাদের এডওয়ার্ড জি ব্রাউন, তিনি মাহমুদ সম্বন্ধে এই কথাটা লিখছেন তার লিটারারি হিস্ট্রি অফ পার্সিয়াতে। দিস গ্রেট মাহমুদ, দেয়ারফর, মানে একটা লাইনে তার বক্তব্য রাখছেন মাহমুদের সম্বন্ধে, দ্য চ্যাম্পিয়ন অব ইসলাম, দ্য কনকারার অব ইন্ডিয়া, দ্য রুটলেস ফো অব আইডোলেটরি, অর্থাৎ পৌত্তলিকতা বিরোধী, আমরা যে ঠাকুর বিগ্রহ ইত্যাদি মানি, এমনি সব মানেন না, এবং দ্য রাইট হ্যান্ড অব দ্য কমান্ডার অব দ্য ফেথফুল, তার মানে ইসলামিক ধর্মের যিনি সর্বশ্রেষ্ঠ, তার তিনি কমান্ডার, ইসলামের সৈনিক, এই তার পরিচয়। ওয়াজ দ্য সান, তারপরে লিখছেন, ওয়াজ দ্য সান অব দ্য স্লেভ অব এ স্লেভ। লক্ষণীয় হচ্ছে ফিরদৌসি তার এই শাহনামা কাব্য রচনার পর, শাহনাজ কাব্য লেখার পর যখন সুলতান মাহমুদের কাছে প্রবঞ্চিত হলেন, সেই প্রবঞ্চিত হবার পর তিনিও কিন্তু ওই একই কথা লিখেছেন। নিশ্চয়ই ব্রাউনের মতো এইরকম সহজ ভাষায় তিনি কথা বলেননি, তিনি তির্যক শ্লেষ করেছেন, যেটা একজন মহাকাব্যের লেখক তারই উপযুক্ত ভাষা। এতটাই কপটতা করেছিলেন তিনি যে তার সময়ের 500 বছর পর জামি, আর একজন মহাকবি, তিনি লিখছেন গুজাইসি। গুজাইসি মানে আমরা যাকে গুজাইসি বলি, এটা আমরা কিন্তু অনেকে ব্যবহার করি, হিন্দিতে তো বলাই হয়, গুজাইসি শৌকত ই মাহমুদ। শৌকত মানে পাওয়ার, গ্রেটনেস, গ্রেটনেস। গুজাইসি শৌকত ই মাহমুদ, গন ইজ দ্য গ্রেটনেস অব মাহমুদ। ও দর ফসানা না মন্দ, ও দর ফসানা না মন্দ, বলতে চাইছেন, মাহমুদের কথা বলছেন, ডিপার্টেড হিজ গ্লোরি, তার সমস্ত যশ চলে গেছে। জুজ ইন কদর কি না দানিস্ত কদর ই ফিরদৌসি। খেয়াল করে দেখুন, কদর কথাটা, কদর জানো না তুমি, মানুষ বড় মানুষের কদর করতে পারো না, এই যে কদর কথাটা দেখুন এখানে ব্যবহৃত। জামির মতো কবি লিখছেন, কিন্তু কোথাকার ভাষা, পার্সিয়ান ভাষা কিভাবে আসে। জুজ ইন কদর কি না দানিস্ত
Qadar-e-Firdausi, and shrank to he knew not the worth of Firdausi. Qadar-e-Firdausi মানে তার কদর করতে পারেননি। হিস্টোরি মানে তার যে শাহনামা বলে যে বইটা, তার কদর তিনি করতে পারেননি। জামির মতো লোক এই হতাশা প্রকাশ করছেন, এবং যার জন্যে নিরপেক্ষ ঐতিহাসিক তারও মুখ দিয়ে কিন্তু এটা বেরিয়েছে যে এই মামুদ এত এত গুণ তার আসলে ওয়াজ দ্য সান অফ দ্য স্লেভ অফ আ স্লেভ। অথচ এই মামুদের যত দোষ থাক, মামুদের সভায় জ্ঞানী গুণী মানুষ কিন্তু কম ছিলেন না, এবং কবি সাহিত্যিকরা তো ছিলেনই। তিনি সবাই সভার অলঙ্করণ, এবং বিজ্ঞানী গণিতজ্ঞ এরা যারা ছিলেন তাদের মধ্যে অবধারিতভাবে নাম করতে হবে আল বিরুনি। মামুদ যতবার এই ভারতবর্ষে, সম্ভবত 19 বার, কেউ বলেন 17 বার, কেউ বলেন 19 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন। প্রত্যেকবার আল বিরুনি কিন্তু তার সঙ্গে ছিলেন, এবং তিনি তারিখ-ই-হিন্দ বলে একখানা বই লিখেছেন। এখন আমি শুধু মামুদের সঙ্গে ফিরদৌসির এতটা ডিফারেন্স হয়ে গেল কেন, মামুদের চরিত্রটা কীরকম সেইটুকু বোঝানোর জন্যে আমি আল বিরুনির কথা একটু বলছি, এই কারণে যে আল বিরুনি তার সঙ্গে সবচেয়ে বেশি সময় ধরে তার সঙ্গে ছিলেন এবং টিকতে পেরেছিলেন তার সভায়। আল বিরুনির কিন্তু সেই কালের দিনে সম্ভবত 20 থেকে 22খানা বই আছে, এটা মাথায় রাখতে হবে। এতটাই জ্ঞানী মানুষ তিনি, এবং সেই জ্ঞানের পরীক্ষা নিচ্ছেন মামুদ কিভাবে। তার বিবরণ 12th সেঞ্চুরিতে নিজাম-ই-আরুদি সামারকান্দি, ওর একটু দেশের নামটা সঙ্গে লাগিয়ে রাখা। আমি সামারকান্দ বোখারার কথা বলেছিলাম, সেই সামারকান্দি নিজাম-ই-আরুদি, তার নাম আরুদি বলে সকলেই বেশিরভাগ লোক তাকে আরুদি বলে। এই অত্যাচারী হওয়া সত্ত্বেও তিনি গুণগ্রাহী কতটা, সেটার একটা বড় উদাহরণ আল বিরুনি। এবং এই যে নিজাম-ই-আরুদি বলবো শুধু, তিনি একখানা বই লিখেছেন, তার নাম হচ্ছে চাহার মাকালা। চাহার শব্দটার থেকে একটু এগিয়ে আসুন। চাহার, তার থেকে চার, একটু ভাবুন দেখি কোথা থেকে আসছে শব্দটা। চাহার মাকালা অর্থাৎ 4 ডিসকোর্সেস। এটাও ট্রান্সলেশন করেছেন ওই ব্রাউন সাহেব, যার কথা আগে বললাম। 12th সেঞ্চুরির বই ম্যানুস্ক্রিপ্ট দেখে তিনি ট্রান্সলেশন করেছেন। কত কষ্টকর কাজ যে করেছেন। এখানে প্রথম যে আরম্ভটা, সেখানে বারেবারই সব অ্যানেকডোটস, মানে গল্প, বিভিন্ন সময়ের গল্প, রাজাদের নিয়ে, কবিদের নিয়ে। এখানেই কিন্তু ফিরদৌসির কথাও আছে। ফিরদৌসির জীবনটা কীরমভাবে কতটা কষ্টকর কাটিয়েছে তা কিন্তু শাহনামার মধ্যে পাবো না, সেটা পাবো কিন্তু এই চাহার মাকালার মধ্যে। 4 ডিসকোর্সেস মাকালার মধ্যে পাবো। এই যে ঘটনাটা, আমি একটু আল বেরুনির কথা বলি। এখানে এই যে অ্যানেকডোট বা আমি বলবো উপাখ্যান, চাহার মাকালার মধ্যে এটা 23 নম্বর উপাখ্যান। এইরকম হচ্ছে মামুদের সঙ্গে আল বেরুনির সম্পর্ক কীরকম। সুলতান মাহমুদ, মানে ইবন বলে একটা জায়গা আছে, ইনফ্যাক্ট আল গজালি সঙ্গেও এই ইবনের একটা শব্দ আছে, ইবন বলে তাকে বলা হয়েছে। যাই হোক, ছেড়ে দিলাম। হ্যাঁ, মাহমুদ ইবন বলে একটা জায়গা আছে, সেখানে একটা বলা উচিত যে গজনির একটা উদ্যান, সেইখানে সুলতান মাহমুদকেও কিন্তু
ইবানে নাসির উদ্দিন এও বলা হয়েছে। গজনির একটা একটা বড় বড় উদ্যান, যেখানে 1000 গাছ লাগানো আছে, সেরকম একটা জায়গা, ইটস আ গার্ডেন সেরকম। সেখানে এমন একটা মহল, সেখানে তার 4টে দরজা আছে, সেইখানে বসে আছেন তিনি। একটা রাজা তো বিভিন্ন জায়গায় তার বাড়ি থাকে, সেই 4টে দরজা আছে সেই ঘরের মধ্যে, সেখানে তিনি বসেছিলেন। এবং তিনি আলবিরুনি মোটামুটি তাকে ডাকতো আবু রায়হান এরকমভাবে ডাকতো আলবিরুনিকে। হ্যাঁ, এই যে আলবিরুনি, তাকে তিনি বলছেন, এই আবু রায়হানের দিকে তিনি ফিরে তাকালেন, তাকিয়ে বললেন যে আচ্ছা এই 4টে, উনি অসম্ভব ভালো অ্যাস্ট্রোনমি জানতেন বলে এবং অ্যাস্ট্রোলজিও সেই সূত্রে জানতেন বলে, 4 মাকলাতে যে গল্পটা শোনানো হচ্ছে সম্ভবত সেটা সত্য গল্প। সেটা কারণ মাহমুদ এই রকমই ছিলেন। তিনি বললেন যে আচ্ছা এই 4টে দরজার মধ্যে আমি কোন দরজাটা দিয়ে বাইরে যাব তুমি ভবিষ্যৎবাণী করতে পারো? কারণ 4টে দরজাই ব্যবহারযোগ্য জায়গা, সেখানে আমি কোনটা দিয়ে বেরোবো এটা তুমি সিদ্ধান্ত নাও, তুমি জানাও আমাকে সেটা, এবং তুমি একটা কাগজের টুকরোতে সেই তোমার যে ডিসিশন যে আমি কোন দরজা দিয়ে বেরোবো, তুমি কি পারবে এটা বলতে? বলে হ্যাঁ পারবো। বলে তুমি সেই ডিসিশনটা তাহলে একটা ছোট্ট কাগজের মধ্যে লিখে, আমি যে এই কম্বলটা কিংবা লেপটা, ওখানে কুইল্ট বলেছে, ব্রাউন সাহেব কুইল্ট লিখেছেন, তো আমি লেপ বলবো না, আমি বলবো কম্বল, হ্যাঁ, কম্বলের তলায় রেখে দাও। এখন এই যে কাগজের টুকরোটা লিখে তুমি আমার লেপের তলায়, আমার কম্বলের তলায় রেখে দাও। আবু রায়হান তখন বললেন যে আচ্ছা আমার যে একটা অ্যাস্ট্রো ল্যাব, যাকে বলে অ্যাস্ট্রো ল্যাব, মানে গ্রহ নক্ষত্রের যেসব অবস্থা নির্ণয় করে এরকম একটা যন্ত্র সেই কালের দিনে আরাবিয়ানরা তৈরি করেছিলেন, এটা ভাবার দরকার আছে। সেই যন্ত্রটা উনি আনতে বললেন এবং তার উচ্চতা কতটা আছে সেখান থেকে তিনি তার সময় মাপছেন, হ্যাঁ, এবং একটা লগ্ন স্থির করছেন। লগ্নটা কোনটা, মাহমুদের লগ্ন তিনি জানেন, তার অ্যাসেন্ডেন্ট গ্রহ কি চলছে তিনি জানেন, সে সব কিছু, কিংবা সামগ্রিকভাবে অ্যাসেন্ডেন্ট গ্রহ এখন কি আছে, সেই সব চিন্তা করলেন এবং একটা কাগজের টুকরোতে সেই সিদ্ধান্তটা লিখে সুলতান মাহমুদের কম্বলের তলায় রেখে দিয়েছিলেন। মাহমুদের এইটুকু সত্যি জানা আছে, এইটুকু সত্য জ্ঞান তার আছে যে তিনি ওটা কিন্তু তিনি নিজেও আগে দেখলেন না। মাহমুদ এবার বললেন তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এবং তুমি লিখেছো তো? বলে হ্যাঁ আমি লিখেছি। কম্বলের তলায় রেখে দিয়েছো তো? বলে হ্যাঁ রেখে দিয়েছি। ঠিক আছে, তোমরা সবাই যাও, আমিও দেখছি না, তুমিও দেখো না। সবাই চলে গেলেন সেখান থেকে। এরপর মাহমুদ একটা লোককে বললেন যে তুমি একটা, মানে যারা সব কাজের লোক আর কি, বললেন যে কোদাল গাঁইতি যারা চালাতে পারে ভালো, সেই সমস্ত লোক কতগুলো মজুর, দিন মজুর যারা কাজকর্ম করে তাদের নিয়ে এসো। তিনি আসতে বললেন এবং পূব দিকের যে দেয়ালটা সেইখানে আরও একটা ভেঙে চুরে একটা দরজার মতো তৈরি করালেন, হ্যাঁ, এবং আলটিমেটলি তিনি সেখান দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এরপর এসছে সবাই, তিনি আবু রায়হান তিনি আসেননি, তিনি কাগজটা আনতে বললেন একজনকে তার কম্বলের তলা থেকে। তারা সেটা নিয়ে এলো এবং তাতে আবু রায়হান লিখছেন যে সুলতান মাহমুদ তিনি এই 4 দরজার কোনোটা দিয়েই বাইরে যাবেন না, কিন্তু পূব দিকের দেয়ালে একটা ফিফথ ডোর, সর্ট অফ ফিফথ ডোর তিনি তৈরি করবেন এবং সেই দরজা দিয়ে তিনি বেরিয়ে যাবে। অর্থাৎ দরজাটা খোঁড়া হবে, ভাঙা হবে দেয়াল,
সেই দরজার মতো যে জায়গাটা সেখান দিয়ে তিনি বেরোবেন, কিন্তু প্রথাগতভাবে যে 4টে দরজা আছে তার মধ্যে তিনি বেরোবেন না। এইটা পড়া মাত্র আর মামুদের প্রচণ্ড রাগ হয়ে গেল। মামুদের রাগ কোথায়? আমি যা ভাবছি যে বলতে পারবে না আল বেরুনি, আবু রায়হান বলতে পারবে না, সেটা মিলল না। সেটা দেখে তার রাগ কিন্তু হলো আল বেরুনির ওপরে। সেখানে তিনি অর্ডার দিলেন যে এই আল বেরুনিকে ছাদের উপর থেকে, এই প্রাসাদ যে আছে এই ছাদের উপর থেকে ফেলে দাও, নিচে ফেলে দাও। লোকেরা তাই করল, কিন্তু দৈববশত ওর মাঝখানে যে তলাটা রয়েছে সেইখানে একটা জাল টাঙানো ছিল। মামুদ সেটাও দেখেননি, যারা ফেলেছে তারাও সেটা খেয়াল করেনি। জাল টাঙানো ছিল, সেইখানে ঠেলে ফেলে দিতেই সঙ্গে সঙ্গে জ্ঞানী মানুষের পড়তে কোনো অসুবিধা নেই, মরতেও কোনো অসুবিধা নেই। আল বেরুনিকে ফেলে দেওয়া হলো। তিনি পড়লেন বটে, কিন্তু জালের উপরে পড়লেন, এবং জাল ছিঁড়ে যখন মাটিতে নিচের জায়গাটায় পড়লেন, সেখানে ব্যাপারটা বেশ একটু আলতো হয়ে গেল, অর্থাৎ কোনো শরীরে লাগলো ফাগলো খুব একটা না। এইবার মামুদ বেঁচে গেছে, বললেন যে ও তো বেঁচে গেছে। তখন মামুদ বললেন যে ডাকো, আবু রায়হানকে ডাকো। তারা সবাই মিলে ভেতরে আসলো এবং মামুদ জিজ্ঞেস করলেন যে আচ্ছা ওহে আবু রায়হান, এবার বলো তো যে এই যে তুমি পড়ে গেলে এবং মরলে না, এই ঘটনাটার কথা তুমি কি জানতে? জানতে না তো? আবু রায়হান অর্থাৎ আল বেরুনি উত্তর দিলেন, জাহাঁপনা, আমি তা জানতাম। মানে বলবে কি করে তুমি জানলে, তার প্রমাণ কোথায়? বলে দেখুন, আপনি যে মুহূর্তে বলেছেন ফেলে দাও, তার মানে আপনি রেগে গেছেন, এবং যে মুহূর্তে আমার কথা মিলবে যে আপনি ওই চতুর্থ দরজা দিয়ে কোনোটার মধ্যেই বেরোবেন না, আপনি পূব দরজা দিয়ে ভেঙে সেখান দিয়ে ফুটো করে খুঁড়ে সেখান দিয়ে বেরোবেন, এই কথাটা আমি বললাম, এই সত্য, এটা মিলল দেখেই আমার উপর আপনার রাগ হবে এবং আপনি আমাকে ফেলবেনই, এটা আমি জানতাম। হ্যাঁ, ফেলেওছে, কিন্তু এটা তো দেখলেন আমি ভবিষ্যৎবাণী করেছি, সেই পঞ্জিকাটা আমি দিনের ভবিষ্যৎবাণী করে রেখেছি, সেই পঞ্জিকাটা আনতে বলুন আমার ঘর থেকে। তারা পঞ্জিকাটা নিয়ে এলো, যাকে আলমানাক বলি আমরা, পঞ্জিকাটা নিয়ে এলো। ওরাও এসব জিনিস করতেন। করতেন মানে কতটা করতেন, এই যে ফিরদৌসির কথা বললাম, আমরা যেরকম পইতে পড়ি, উনি কিন্তু জারাথুস্ট্রার উপাসক, উনিও কিন্তু পইতে, ওরা বলেন কুষ্টি, কোষ্টি কিংবা কাষ্টি এটা বলে, সেখানেও কিন্তু ওই রকম সুতো এই কোমরের সঙ্গে লাগাতে হতো, এবং সেই সুতোর প্যাঁচ ছিল 72টা, যেহেতু জেন্দাবস্থা আবেস্তা 72টা অধ্যায়ে রচিত। এটা কি ভাবা যায়? হ্যাঁ, যে এইখানে যেরকম পইতে হতো ওদেরও ওই রকম হতো, এবং সেটা কি নেহজত না কি একটা বলে। হ্যাঁ, অর্থাৎ আমার যেটা দ্বিজ, নতুন জন্ম, দ্বিজত্ব প্রাপ্তি হলো ব্রাহ্মণ, হ্যাঁ, ওদেরও সেই রকম একটা নতুন জন্ম, এবং তার রিচুয়াল আমাদের যেমন পৈতেতে হয় ওটাও সেই রকম একটা হতো। কাজেই এরা পঞ্জিকা টঞ্জিকাও ব্যবহার করতেন। ফলে পঞ্জিকা নিয়ে আসলো, সেখানে ভবিষ্যৎবাণী লেখা আছে আজকে আমার কিরম যাবে, অর্থাৎ পঞ্জিকার যে ডেট দেওয়া আছে সেখানে আবার, যেহেতু ইনি অ্যাস্ট্রোনমার এবং অ্যাস্ট্রোলজি খুব ভালো জানেন, আল বেরুনি নিজের সম্বন্ধেই বলে আজ আমাকে ওরা আমাকে একটা উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেবে, কিন্তু আমি নিরাপদে মাটিতে পৌঁছে যাব, মাটিতে পড়ব এবং বেঁচেও থাকব, এবং অক্ষত শরীরে বেঁচে থাকব, উঠে দাঁড়িয়ে ওদের কাছে, যারা আমাকে ফেলেছে তাদের কাছে যেতেও পারব। লিখে রেখেছেন। মামুদের আরও রাগ হয়ে গেল। সুলতান মামুদ, আমি মামুদের চরিত্রটা বলছি, আমার কথা মিলছে না, এ কিছু পারে না, এইটাই ওনার
বক্তব্য আর কি, না এতটা পণ্ডিত নয় যে এতটা বলতে পারে। মাহমুদ আবার রেগে গেলেন এবং আবু রায়হান আল বেরুনি তাকে একটা জায়গায় বন্দি করে রাখলেন। মানে বললেন একটা দুর্গের মধ্যে একে বন্দি করে রেখে দাও, ও থাকুক। 6 মাস কিন্তু আবু রায়হানের এই বন্দি দশার মধ্যে কেটে গেল এবং কেউ 6 মাস ধরে একটা লোকও মাহমুদের কাছে বলার সাহস করেনি যে কি হলো না হলো। তবে ওই আবু রায়হান আল বেরুনি দুর্গের মধ্যে আছেন বটে, তার সেবার জন্য একটা ভৃত্য রাখা ছিল, কিন্তু কারণ তার পজিশন তো কম ছিল না। যেরকম পলিটিক্যাল লোককে যদি জেল কাস্টডিতে রাখা হয় তাকে ভালোই ট্রিটমেন্ট দেওয়া হয়, তার সেবায় নিযুক্ত করা হয়েছিল এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আনতে বাইরে যেতে হতো তা নিয়ে সে ফিরেও আসতো, এরকম একটা ভৃত্য তার ছিল। একটা অর্থাৎ কিনা একজন চাকর বলবো না, আমি চাকর বলতে একটু আমার এই হয়, ভৃত্য ছিল। এই ভৃত্যটি একদিন ওই যে জায়গাটা ওরা বলেন মার্গজার, আমাদের ভাষায়ও মার্গ মানে পথ, যাই হোক, ওটাও একটা উদ্যান টাইপের, পার্ক টাইপের, সেখান দিয়ে যাচ্ছিল। তখন একজন বড় গণক, যদি শাস্ত্র জানে, তাকে ডেকে ওই ভৃত্যটিকে বলল, আমি তোমার ভাগ্যে উল্লেখ করার মতো, মানে ভাগ্যটা তোমার কিরম যাবে উল্লেখ করার মতো বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, তোমার মুখ দেখেই বলতে পারছি, তো আমাকে তুমি কিছু উপহার দাও, তাহলে আমি তোমাকে বলতে পারি সেগুলো। ভৃত্য তখন দেখলে যে বাবা একটা ভাগ্যোদয় হবে, তার কি আছে। তিনি 2টি দিরহাম মানে তখনকার দিনে রৌপ্য মুদ্রা, দিরহামের কথা আবার ফিরদৌসীর জীবনেও আমি যখন ফিরে আসবো তখন দিরহামের কথাটা বারবার উঠবে, এবং সেই দিরহাম 2টো দিল। এবং এরপরে সেই গণক বলল, তোমার একজন প্রিয় মানুষ খুব কষ্টে আছেন, কিন্তু 3 দিন পার হওয়ার আগেই তিনি এই বিপদ থেকে মুক্তি পাবেন। মুক্তি পাওয়ার পর তার সম্মানটা এমন জায়গায় বাড়বে যে তাকে একটা পোশাক দেওয়া হবে যাকে বলে খিলাত। রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন রাজার খিলাত মানে রাজার দেওয়া একটা সম্মান আর কি, পোশাক, একটা সাতিন তাতিন দিয়ে তৈরি হতো সেকালের দিনে, এবং সেই পোশাক তাকে পরানো হবে এবং তিনি ভীষণভাবে সম্মানিত হবেন। তখন তোমারও ভাগ্য উদয় হবে। ভৃত্যটা দুর্গের মধ্যে গেল এবং তার প্রভু তাকে সুসংবাদ হিসেবে এটা জানানো, কিন্তু আবু রায়হান হাসলেন এবং বললেন যে, আরে বোকা, তুমি কি জানো না যে এরকম জায়গায় মানে অযথা ঘোরাঘুরি করা উচিত নয়, তুমি আমার মনে হচ্ছে 2টো দিরহাম নষ্টই করেছ। এরকমভাবে বললেন যে তুমি এখান থেকে সরে যাও। এরপরে যে ঘটনা ঘটল, যে ময়মন্ডি প্রধানমন্ত্রী আমাদের সুলতান মাহমুদের, তিনি একটা সময় 6 মাস ধরে তাকে বলতে পারছেন হচ্ছে আল বেরুনির ক্ষমতা তিনি জানেন, আল বেরুনিকে তিনি ভীষণ শ্রদ্ধা করেন, তিনি এই 6 মাস ধরে একবারও বলতে পারছেন না, মানে মুড দেখছেন না যে মাহমুদকে একবার অন্তত বলেন, যেটা কিন্তু ঠিক হয়নি। বেচারা একটা দুর্গের মধ্যে পড়ে আছে, তিনি সুযোগ খুঁজছিলেন। এবং এরপরে একদিন শিকারে যাচ্ছেন সুলতান মাহমুদ, এবং সেই অবস্থায় লক্ষণীয় ফিরদৌসীর জীবনেও এইরকম একটা ঘটনা ঘটবে, যখন সুলতান মাহমুদকে বলা হবে যে তুমি ফিরদৌসীকে ঠকিয়েছ, এবং তারপর আর সময় থাকেনি। যাই হোক, এই বেশ ফুরফুরে মেজাজে আছেন রাজা, শিকার করতে গেছেন আর কি। এই এক কথা থেকে আর এক কথা, এক প্রসঙ্গ থেকে আর এক কথা বলতে বলতে আলোচনার কথা যখন একটু জ্যোতিষের চর্চার দিকে চলে এলো, নক্ষত্র জ্যোতিষ এসবের দিকে একটু তিনি নিজে ইচ্ছা করেই ঘোরালেন।
সময় সুযোগ বুঝে। তারপর তিনি বলেন যে দেখুন, এই আবু রায়হান লোকটা এত গুণী মানুষ, একটা বেচারা এইরকমভাবে পড়ে আছে একটা দুর্গের মধ্যে এতদিন ধরে। তো চমৎকার দুটো ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা মিলে গেল। আপনি দেখলেন আপনার জীবনে, আপনি তো পরীক্ষা নিলেন, অথচ আপনি তাকে সম্মান দিলেন না, কোনো পদক দিলেন না, কোনো খিলাত দিলেন না, আপনি তাকে বন্দি করে রাখলেন। অথচ লোকটা যে কতটা খাঁটি ভবিষ্যৎবাণী করেছিল সেটা তো আপনার ভাবা উচিত ছিল। মাহমুদ বললেন তাই তো। তিনি বললেন দেখুন, মন্ত্রীকে বলছেন, আমি এটা দেখেছি এবং সেটা সবাই স্বীকার করে। তারপরেই বলছেন আবিচেনা। আবিচেনা হচ্ছে বিশাল একজন ফিজিসিস্টও বটে, তিনি কেমিক্যাল ভাবনা জানতেন, অ্যাস্ট্রোনমি জানতেন, মানে এমন বোধহয় কোনো গুণ নেই যা আবিচেন্নার মধ্যে ছিল না। এবং এই আবিচেন্না কিন্তু এই প্রায় সমসাময়িক এই আল বিরুনির। তিনি বলছেন, মাহমুদ বলছেন যে আবিচেন্না ছাড়া আবু রায়হান আল বেরুনির মতো লোক যে দ্বিতীয় নেই, আমি সেটা জানি। কিন্তু তার দুটি যে ভবিষ্যৎবাণী করল সেটা আমার ইচ্ছার পরিপন্থী ছিল, আমার ইচ্ছার বিরুদ্ধে চলে গেছে। সেটা এত ভালো কি করে বলল যেটা আমি বুঝতে পারছি না, ও মিলিয়ে দিল এটা। তারপরেই মাহমুদ বলছেন যে দেখো, চিন্তা করুন, আরুদি নিজামি আরুদি তিনি চাহার মাকবার মধ্যে মাহমুদের মনস্তত্ত্ব একটা লাইনে লিখছেন। বলছেন দেখো, ওই ভদ্রলোককে, ওই যিনি মাইমন্ডি যিনি প্রধানমন্ত্রী, তাকে বলছেন দেখো, রাজারা হলেন ছোট্ট শিশুদের মতো, তাদের কাছ থেকে পুরস্কার পেতে হলে তাদের মতের সঙ্গে তাল মিলিয়ে কথা বলতে হয়। একেবারে সব সময় দেখুন, সেটা গণতন্ত্রেও সত্য, তাই না? যিনি মাথার ওপরে থাকবেন সব সময়, তিনি যদি বলেন যে এটা খুব খারাপ হয়েছে, হ্যাঁ ভীষণ খারাপ হয়েছে, মানে তাল মিলিয়ে কথা বলতে হবে। সেটা মাহমুদ স্বীকার করছেন যে রাজাদের মন হচ্ছে ছোট্ট শিশুদের মতো, এবং তাদের সঙ্গে পুরস্কার যদি পেতে হয় তাদের কাছ থেকে, তাহলে তাদের মতে মত মিলিয়ে কথা বলতে হয়। সেই দিন তার জন্য খুব ভালো হতো ওই দিনটা যদি তিনি আমার দুটো ভবিষ্যৎবাণী যে উনি করলেন তার মধ্যে একটা যদি ভুল বলতে পারতো, তাহলে আমার মনের মতো যে ভুল করলো, পারলো না, এটা যদি আমার মনের মতো হতো তাহলেই তো এত গণ্ডে, দুটোর মতো অন্তত একটা তো করতে পারত। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, তুমি একটা কাজ করো, আগামীকালই তাকে বের করে আনার একদম নির্দেশ দাও, এবং তাকে সোনার শয্যায় সজ্জিত, অর্থাৎ যাকে আমরা বলি যে ওপরে ঘোড়ার ওপরে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো সোনার মোড়া হবে সেই ঘোড়াটা, এবং রাজকীয় একটা খেলাত পোশাক, সাটিনের পাগড়ি, এবং 1000 দিনার মানে স্বর্ণ মুদ্রা 1000, এবং একজন দাস এবং একজন দাসী, ক্রেতদাস এবং দাসী, তাকে সেবার জন্যে দাও। এই আলবেরুনির সঙ্গে মাহমুদের ব্যবহার, এটা বললাম এই জন্যে যে আলটিমেটলি ফিরদৌসী শেষ পর্যন্ত লেগে থাকেননি এই জায়গায়, যার ফলে হয়তো পরিণাম এরকম হয়েছিল। কিন্তু তার কথা আমাকে তো বলতেই হবে, ফিরদৌসীর কথা। এবং ইরান এই যে জায়গাটার যে উত্তর পূর্ব এই যে অঞ্চল, যেখানে ওই আকিমিনিড সম্প্রদায় মানে যারা শাসন করছেন, এই পূর্বাঞ্চলের এই তুষ যে জায়গাটা থাকেন তিনি, সেই তুষে ইসলামী যুগ যেটা তুষ, সেটা এতটাই বড় বড় সাহিত্যিক, গণিতজ্ঞ এবং বড় বড় ফিজিসিস্ট, এই সমস্ত লোক এই তুষে থাকতেন। ফিলসফার তো বটেই, এবং তাদের মধ্যে
আর একজনের নাম আমাকে করতেই হবে, যার নাম হচ্ছে আল গাজালি, যিনি, কেন বলছি ফিরদৌসির জন্যই বলছি, যে ফিরদৌসি কাদের সঙ্গে বড় হয়ে উঠেছেন, একজন ফিজিসিস্ট থেকে আরম্ভ করে আরও অনেক বড় বৈজ্ঞানিক এবং একজন ফিলসফার, যিনি শেষ পর্যন্ত একটা সুফি মতবাদ যেটা আছে না, সুফিদের সম্বন্ধে আমাদের তো ভীষণ শ্রদ্ধা আছে, হ্যাঁ, তারা ওই রকমভাবে একেবারে খুব কঠিনভাবে ইসলাম ধর্ম মানেন না, তাদের একটা অন্যরকম সমন্বয়ী মতবাদ আছে। সেই অন্যতম সুফি কিন্তু একটা বড়, সেই কালের দিনে মামুদের সময়, এটা তো ভাবা যায় না, আল গাজালি সেই সময়ে সে থাকতেন, যদিও একটু পরে তার হয়েছে। এবং আল গাজালি কতটা ইম্পর্ট্যান্ট এই সূত্রে, যে আমাদের যে এই রিসেন্টলি বলবো না, বেশ কিছুদিন আগে একটা বিখ্যাত ওয়েব সিরিজ হয়েছিল দ্য বিগ ব্যাং থিওরি এটা বলে, এবং সেখানে সিজন 10 এবং তার যে 7th এপিসোড ছিল, তার নাম ছিল দ্য ভেরাসিটি ইলাস্টিসিটি। এইখানে আল গাজালির নাম উল্লেখ করা হচ্ছে একজন বড় পণ্ডিত হিসাবে, কিন্তু যেখানে যে ঘটনাটা ঘটছে এটা খুব মজার। আপনারা জানেন, যারা বিগ ব্যাং থিওরির ওয়েব সিরিজটা দেখেছেন, তারা দেখেছেন যে শেলডন কুপার নামে একজন খুব মজার চরিত্র সেখানে আছে। সে নিজে কিন্তু বেশ পড়াশোনা করা লোক এবং জ্ঞানী, এবং মাঝে মাঝে সে জ্ঞানের প্রকাশটা করে, যদিও সে এতটাই জ্ঞানী মাঝে মাঝে দেখায় যে নানান জিনিস ভুলে যায় এইরকম আর কি। তো সে একটা, যদি এই সিজনটা দেখেন আর কি, এই সিজনের 10th সিজনের যে 7th এপিসোড যদি দেখেন, সেখানে দেখবেন যে সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে মাঝখানে একটা সময় যেখানে আল গাজালির উল্লেখ হচ্ছে, সেইখানে একটা হল আছে, সেই হলের এপারে 4A আর এপারে 4B। হ্যাঁ, 4A-তে তার নিজস্ব অ্যাপার্টমেন্ট, সে সেখানে থাকে, আর 4B-তে তার একজন বান্ধবী আছে অ্যামি বলে। সেই অ্যামির সঙ্গে সে একটা পরীক্ষা করে দেখছে যে তার সঙ্গে থাকা যায় কিনা, অর্থাৎ লিভ ইন যদি করতে হয়, তার আগের যে এক্সপেরিমেন্টটা সেইটা করার চেষ্টা করছে যে এর সঙ্গে থাকা যাবে কিনা। ওটা ওই শেলডন কুপার বলেই এইরকম একটা এক্সপেরিমেন্ট করতে পারে। অদ্ভুত টাইপের মানুষ তিনি, যারা চরিত্রটা দেখবেন যে কতটা মজার, কতটা পড়াশোনা করা লোক, এবং কতটা, সেটা বিগ ব্যাং থিওরির গুণ, যারা ওয়েব সিরিজ তৈরি করেছেন, যাই হোক সেটা। এখন সে করছে কি, ওই হলটার মাঝখানে দাঁড়িয়ে আছে, এবং সে ঠিক করতে পারছে না যে ওই 4A যেটা তার অ্যাপার্টমেন্ট নিজের, সেখানে ঢুকবে নাকি 4B-তে ঢুকবে, যেখানে তার বান্ধবীর সঙ্গে সে একটা পরীক্ষা চালাচ্ছে, যাকে ইংরেজিতে নাম দিয়েছে কোহ্যাবিটেশন এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এটাই ওদের ভাষা। সেখানে যাবেন কিনা সেটা ভাবছেন, মাঝখানে দাঁড়িয়ে আছেন। এখন এই যে মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক করতে পারছে না, এটা একটা সিদ্ধান্তহীনতার লক্ষণ, ডিসিশন নিতে পারছেন না। তিনি কি করবেন সেটা ডিসিশন নিতে পারছেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তারপরে ওই অ্যামি, ওই যে ভদ্রমহিলা, যে তার বান্ধবী, যার সঙ্গে তার কোহ্যাবিটেশনের এক্সপেরিমেন্ট হচ্ছে আর কি, সে সিঁড়ি দিয়ে উঠছে। সিঁড়ি দিয়ে উঠেই ওকে তো চেনে, তাকে বলল, দাঁড়িয়ে থাকতে দেখলো শেলডন কুপারকে, এবং বলল, তখন শেলডন কুপার তাকে বলছে যে তুমি এখন দাঁড়িয়ে আছো কেন এখানে? বলছেন যে এরকম বুরিদানস অ্যাস, সঙ্গে সঙ্গে একটা পণ্ডিতি কথা, হ্যাঁ, একটা বিখ্যাত দার্শনিক, তিনি একটা প্যারাডক্স, একটা হেঁয়ালি বলেছেন, সেইটা বললেন যে আমি ওই জন্যে এইরকমভাবে দাঁড়িয়ে আছি, এই ঘরে ঢুকবো না ওই ঘরে ঢুকবো। ফলত এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বুরিদানস অ্যাস সম্বন্ধে আপনার দুটো কথা বলতে, এটা একটা প্রভাব হয়ে গেছে, আপনার দুটো কথা বলতেই হবে। এই প্যারাডক্সের কিংবা এই হেঁয়ালি কিংবা এই প্রহেলিকার অর্থটা কি? বুরিদানস অ্যাস। হ্যাঁ, বুরিদান একজন ফ্রেঞ্চ ফিলসফার,
তার নামেই এইটা চলে যে বুরিদানস অ্যাস, বুরিদানস ডাঙ্কি, এরমভাবে চলে। হ্যাঁ, সেখানে একজন ক্ষুধার্ত গাধার কথা বলা হচ্ছে। এই ক্ষুধার্ত গাধাটি দুটো খড়ের গাঁট রয়েছে। খড়ের গাঁট দেখেন, অনেকগুলো খড় একসঙ্গে করে একটা গাঁট বাঁধা হয়। যারা গাঁটরি দেখেছেন খড়ের, আগে তো রাস্তাঘাটেই দেখা যেত, এখন খড়ের গাদা তো এরকমভাবে মানুষের চোখে পড়ে না। আপনাদের মনে যারা বয়স্ক আছেন তারা অবশ্যই চিনবেন খড়ের গাঁট কীরকম হয়। অনেকগুলো খড়ের এক একটা জায়গা, এখনও গ্রাম বাংলায় গেলে ওইভাবেই খড় রাখে। তো দুদিকে দুটো ইকুয়াল পরিমাণ এবং ইকুয়াল দূরত্বে দুটো খড়ের গাঁট রাখা আছে। গাধাটা মাঝখানে দাঁড়িয়ে ঠিক করতে পারছে না যে এই গাঁট থেকে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে তার, নাকি এই গাঁট থেকে খাবো। গাধার যেহেতু কোনো রিজনিং নেই, ফলত সে কোনো গাঁটেই মুখ দিতে পারলো না এবং খড় খেতে পারলো না, এবং আলটিমেটলি সে মারাই গেল, সে মরেই গেল। এই হচ্ছে বুরিদানস, মানে বুরিদান সিদ্ধান্তহীনতা, অর্থাৎ যিনি সিদ্ধান্ত নিতে পারেন না তাকে এই বুরিদানস অ্যাস বলে, ডাঙ্কি, বুরিদানস ড্যাঙ্কি বলে একটা মানে খোঁচা দেওয়া হয়। তো এই রকম চতুর্দশ শতাব্দীর যে এই প্যারাডক্সটা, মানে বুরিদান যেটা তৈরি করেছিলেন, এবং একটা চিন্তামূলক যে পরীক্ষা, মানে থট এক্সপেরিমেন্ট যাকে বলে, হ্যাঁ, তার প্রাথমিক একটা উপস্থাপন কিরমভাবে করেছিলেন, যেখানে একটা মানুষ কি হয়েছে, দুটি একই রকম খেজুর গাছ দুদিকে আছে, সেটার একটাকে বেছে নিতে পারছে না, অথচ শেষ পর্যন্ত বেছে নিচ্ছেও হয়তো। কিন্তু এই যে দুটো খেজুর গাছের মধ্যে একটাকেও বেছে নিতে পারছে না, এই অবস্থায় সিদ্ধান্তহীনতার জায়গাটা উনি বুরিদানস অ্যাস বলে ঠিক করেছেন। মানুষের ক্ষেত্রে এটা ডেড প্লাম, অর্থাৎ দুটো একই রকম খেজুর ধরে আছে দুদিকে, সেরকম মাঝখানে দাঁড়িয়ে কোন খেজুর গাছটা থেকে খাবো এবং খুন নিবৃত্তি করবো সেটা সে বুঝতে পারছে না। এই সমস্যাটি নিয়ে যখন কথা বলছে, আলটিমেটলি ওই শেলডন কুপার যখন অ্যামি একটু তর্ক করছে, হ্যাঁ, এই বুরিদানস অ্যাস নিয়ে কথাবার্তা হচ্ছে, সেখানে সঙ্গে সঙ্গে সে বলছে না না, সে ওই ক্ষুধার কথা কিংবা কোথায় কোন ঘরে ঢুকবে এর থেকে সে কিন্তু সে জ্ঞানী লোক, সে সঙ্গে সঙ্গে বলল না না, এটা কিন্তু বুরিদানের সম্বন্ধে বলা হয় বটে, কিন্তু অনেক আগে এটা বলেছিলেন আল গাজালি, যিনি তুষের লোক, এবং সেই সূত্রটা তিনি তুলে ধরলেন। এবং শেলডন তার একটা সবসময় সে গম্ভীর হয়ে থাকে, সে যেন অনেক কিছু জানে, এরমভাবে গম্ভীর হয়ে থাকে। এরম একটু রসিকতা করেই তার বান্ধবীকে বললো, অ্যামিকে বললো, তুমি সবসময় ভাবো তুমি মানুষটাকে, এই একটা মানুষকেই চেনো, তুমি জানো না, মানে একটুখানি সামান্য রসিকতা করলো। এই অবস্থায় খুব হাসির খোরাক হবে এটা দেখার সময়, আপনাদের ভালো লাগবে যে অ্যামি তার বাজার করতে গেছিল, তার বাজারের ব্যাগ থেকে একটা বেগুন নিয়ে, যে দিস ইজ এগ প্ল্যান্ট বলে ওর হাতে দিল, এই জন্যে যে ও এখনও ঠিক করতে পারছে না যে ও 4A-তে যাবে না 4B-তে ঢুকবে, যেখানে অ্যামি আছে। সেখানে বলল যে তুমি যাতে ওই দুটো গাধার একটা গাধা তার দুপাশে দুটো খড় শেষ পর্যন্ত খেতে না পেয়ে মারা গেল, তো তুমি যাতে মারা না যাও, তোমাকে আমি বেগুনটা দিয়ে গেলাম, এই বলে সে চলে গেল। তারপরেই যে আমি ঢুকে গেল নিজের মতো করে নিজের ঘরের মধ্যে, ওকে আর একবারও কিছু বলল না। তারপরেই 1 সেকেন্ডের মধ্যেই সঙ্গে সঙ্গে ওই হাতে বেগুন নিয়ে ও শেলডন কুপার অ্যামির ঘরে ঢুকে গেল। মানে যিনি এই সিরিজ তৈরি করেছেন তিনি বোঝাতে চাইলেন, যারা বেশি জ্ঞানী লোক হয় তারা বাস্তব জগতে রান্না খাওয়া এসব জায়গায়, কোন ঘরে ঢুকবো এসব জায়গায় সবসময় একজনকে ফলো করে, তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। থ্যাংক ইউ অল। পরের দিন ফিরদৌসি বলবই।